দিগন্তবারের সবাইকে স্বাগত। আমি অসিত স্যার। আজ শিক্ষা বিজ্ঞান বিষয়ের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রত্যক্ষণ। এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল সংবেদন। আশা রাখি তোমরা বিষয়টা বেশ কিছুটা বুঝতে পেরেছো। এসো আজকে প্রত্যক্ষণ বিষয়টাকে জানি। তাহলে বিগত ক্লাসে আমি বলেছিলাম যে সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা, এই তিনটি কিন্তু জ্ঞানের একটি উপাদান। তাহলে সংবেদন বিষয়টা আমরা মোটামুটি ভাবে জেনেছি। আজকে জানবো প্রত্যক্ষণ বিষয়টা কি এবং প্রত্যক্ষণ কিভাবে হয়। তাহলে সংবেদন বিষয়ে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রত্যক্ষণ। দেখো, এই প্রত্যক্ষণ শব্দটা আমরা সাধারণভাবে যেটা জানি সেটা হচ্ছে দেখা, কিন্তু দেখা মানেই কিন্তু প্রত্যক্ষণ নয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, দেখা এবং প্রত্যক্ষণ দুটো কিন্তু এক নয়। তাহলে কি প্রত্যক্ষণ বিষয়টা কি? না, আমরা যেমন কোনো জিনিসকে যখন দেখছি তখন আমরা একটা ইন্দ্রিয় চক্ষু দ্বারা কিন্তু সেটা দেখছি। প্রত্যক্ষণ যখন করছি চক্ষু দ্বারা আমরা দেখছি, কিন্তু অন্যান্য ইন্দ্রিয় দ্বারাও কিন্তু প্রত্যক্ষণ হচ্ছে। বড় বোঝা গেছে? আমরা সবসময় চোখ দিয়ে যা কিছু দেখছি এটাই যে প্রত্যক্ষণ করছি, ব্যাপারটা কিন্তু তা নয়। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো তুমি স্কুলে আসছো আর স্যারও তোমার, কোন একজন স্যার তোমার পিছনে পিছনে আসছেন। এখন স্কুল আসার পথে তুমি তো চোখ বন্ধ করে হাঁটছো না, তুমি দেখছো। দেখেই কিন্তু পথ দেখছো, পাশাপাশি পরিবেশের যা কিছু ঘটনাবলী সমস্ত দেখছো। কিন্তু স্যার হয়তো স্কুলে গিয়ে তোমাকে প্রশ্ন করলেন যে আচ্ছা, তুমি তো স্কুলে আসছিলে, আমি তোমার পিছনেই ছিলাম, তুমি কি কি লক্ষ্য করেছো, কি কি প্রত্যক্ষণ করেছো? তুমি, তাই তো, আমি তো চোখ বন্ধ করে আসিনি। হ্যাঁ স্যার, মনে পড়েছে, একজন বয়স্ক মানুষ না ওই রাস্তা পেরোচ্ছিল, আর তখনই ঠিক একটা সাইকেল এসে তাকে একটু ধাক্কা মারে, কিন্তু আমার হাতে সময় কম ছিল, আমি চলে যাই। দেখলাম যে আমার মনে হয় খুব একটা আঘাত পাননি। এটা স্যার দেখেছিলাম। শিক্ষক বললেন হ্যাঁ, ওটা আমিও লক্ষ্য করেছি। আর কি? স্যার আর তো তেমন কিছু আমার মনে পড়ছে না স্যার। এই দেখো, আসার পথে ওই রাস্তার ধারেই একজন বেগুন বিক্রি করছিল। সে বলছিল, এই তোর বেগুনগুলো পোকা, ভালো বেগুন নয়, বুড়ো হয়ে গেছে। এই নিয়ে খুব একটা তর্ক চলছিল। না স্যার, আমি দেখেছি কিন্তু ঠিক মনে করতে পারছি না। আসলে চোখ দ্বারা তুমি দেখেছো, কান দ্বারা শব্দগুলো কিন্তু নাওনি। তাহলে এই যে ব্যাপারটা, শুধু দেখা নয়, দেখার মধ্য দিয়ে অন্যান্য যে আমাদের ইন্দ্রিয়গুলো আছে, সে ইন্দ্রিয়গুলো প্রত্যক্ষণের ক্ষেত্রে কিন্তু সজাগ থাকে। অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে পড়ছি, কোনো একটা পাঠ পড়ছি বা অধ্যায়ের কোনো একটা বিষয়কে নিয়ে আমরা পড়ে যাচ্ছি, কিন্তু ঠিকঠাক প্রত্যক্ষণ করা হচ্ছে না। তাহলে এখানে পড়ার ক্ষেত্রটা, প্রত্যক্ষণের বিষয়টা কেমন বুঝিয়ে বলি। ধরো তুমি কোনো একটা বিষয়কে ধরো প্রত্যক্ষণই পড়ছো তুমি। এখন প্রত্যক্ষণের বিষয়টা কি, এটাকে ঠিক করে প্রত্যক্ষণ করা মানে বোঝা, এবং এই প্রত্যক্ষণ বিষয়টা কি কি নিয়ে আলোচনা করা হয়েছে, উপ এককগুলো কি কি দিয়েছে, এইগুলোকে যদি তুমি একটা মনের মধ্যে ছক তৈরি করো, তার মানে তুমি সঠিকভাবে প্রত্যক্ষণ করছো।
এবং এই জন্য আমি পরে আসছি, উপাদানের বিষয়গুলো আসছে। এই জন্য প্রত্যক্ষণের জন্য কিন্তু একাগ্রতাও একটা বিষয়। মন যদি তোমার একদম সজাগ না থাকে, তুমি প্রস্তুত না থাকো, সেক্ষেত্রে প্রত্যক্ষণ হবে না। এখন আমরা আসি, বিভিন্ন মনোবিদরা প্রত্যক্ষণ সম্বন্ধে কি কি সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাগুলো সম্বন্ধে একটু ব্যাখ্যা করি। ভালো করে মন দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করো। আমি বোর্ডে যে লেখাগুলো এগুলো লিখে নেবে, এবং আমি যেগুলো সংজ্ঞাগুলোকে একটু ধরে ধরে আলোচনা করছি, এটাকে বোঝার চেষ্টা করো, তা নাহলে কিন্তু হবে না। মন চঞ্চল করলে এদিকে সেদিকে মন ছুটছে, আর তুমি প্রত্যক্ষণ এখানে তৈরি করবে বা পড়বে, হবে না। দেখো, আমি প্রত্যক্ষণের একটা সংজ্ঞা দিয়েছি, যেটা বস্তু বিষয়ে অর্থপূর্ণ চেতনা যে মানসিক প্রক্রিয়ার সৃষ্টি হয় তাকেই বলে প্রত্যক্ষণ। বস্তুনিষ্ঠ, দেখো, উদ্দীপক উদ্দীপিত করে সংবেদন তৈরি হচ্ছে। সংবেদন কিন্তু জ্ঞান নয়, সংবেদন কিন্তু জ্ঞান নয়, এটা একটা জ্ঞানের উপাদান। এইরকম উদ্দীপক দ্বারা বহু সংবেদন হতে পারে, কিন্তু সেটা প্রত্যক্ষণ নয়। বোঝা গেছে? প্রত্যক্ষণ ব্যাপারটা হচ্ছে না, সেই বস্তু বিষয়ে যার ওপরে তোমার সংবেদন হচ্ছে, যে বিষয়টার ওপরে তোমার সংবেদন হচ্ছে, সেই বস্তুর বিষয়ে অর্থপূর্ণ চেতনা তৈরি হবে। যে মানসিক প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে তাকেই বলছে কিন্তু প্রত্যক্ষণ। আমি একটা সংজ্ঞায় আছি। মর্গান এবং কিং তারা বলছেন, পৃথিবীকে যেভাবে দেখা, শোনা, অনুভব করা, স্বাদ ও গন্ধ নেওয়া হয় তাকে প্রত্যক্ষণ বলি। পৃথিবীতে আমরা প্রত্যেকটা জিনিসকেই কিন্তু প্রায় প্রত্যক্ষণ করি, যেগুলো প্রত্যক্ষণ যোগ্য, যা প্রত্যক্ষণ আত্মা প্রত্যক্ষণ করছে সম্ভব। আমরা অনেক সময় বলে থাকি, তোর মন পরীক্ষা করেছে। এটা কোনো কর্মের দ্বারা, কোনো কাজের দ্বারা সেটাকে একটা বিচার্য অবিচার্য বিষয় সম্বন্ধে আমাদের ধারণা তৈরি করাটাকে বলি তোর মন পরীক্ষা করেছে। কিন্তু যদি বলে তোর মন পর্যবেক্ষণ করেছে, প্রত্যক্ষণ করেছে, সম্ভব না। এগুলো অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত। তাহলে পৃথিবীতে যত জিনিস বা বস্তু আছে যেগুলো প্রত্যক্ষণ যোগ্য, সেগুলোকে আমরা কখনো দেখার মধ্য দিয়ে, কখনো শোনার মধ্য দিয়ে, কখনো অনুভব করার মধ্য দিয়ে, কখনো স্বাদ, কখনো গন্ধ ইত্যাদির মধ্য দিয়ে আমরা গ্রহণ যেটা করছি, সেটাই হচ্ছে প্রত্যক্ষণ। এটা বলছেন কে? মর্গান এবং কিং। আবার আসি, প্রায় একই কথা প্রত্যেকেই বলছেন। আমরা আসবো পরের সংজ্ঞা। দেখো, স্ট্রাউড কি বলছেন? প্রত্যক্ষণ একাধিক সংবেদনের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, প্রত্যক্ষণ হচ্ছে একাধিক সংবেদনের সমন্বয়ে গঠিত। আমরা খণ্ডাংশগুলোকে লক্ষ্য করছি, আমাদের সংবেদন হচ্ছে খণ্ডাংশ, সেটাকে একত্রিত যখন করছি তখন সেটা কিন্তু প্রত্যক্ষণ হচ্ছে। আমি পরে উদাহরণগুলো দেবো, একটা একটা উদাহরণ দিয়ে আমি বোঝাবো। এবং পিলসবারি বলছেন প্রত্যক্ষণ হলো সংবেদন ও স্মৃতির সংমিশ্রণ। স্মৃতির সংমিশ্রণ, অবশ্যই আমরা যেটাকে বলছি মনোযোগ, কিংবা কোনো বিষয়কে যখন আমরা উপলব্ধি করার চেষ্টা করছি, তখন কিন্তু আমাদের স্মৃতি কাজ করছে। তাহলে সেই সংবেদনগুলোর উপরে
স্মৃতি কিন্তু কাজ করছে, তা নাহলে হবে না। আমি যদি অচৈতন্য অবস্থাতে থাকি, তাহলে আমার মধ্যে সংবেদন হলেও আমার স্মৃতি কাজ না করলে আমি বুঝতে পারবো না। ধরো আমি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, অজ্ঞান হয়ে গেছি আমি, আমাকে ইঞ্জেকশন দিচ্ছে, ওখানে কাটছে, কিছু করছে, আমার অনুভূতি আসছে না। কারণ কি না, আমার যে পঞ্চ ইন্দ্রিয়ের ইন্দ্রিয়গুলো, সেগুলো তখন আমার স্মৃতি সেই সময় না থাকার জন্য, জ্ঞান সেই সময়টাতে অজ্ঞান আছি বলে সেই সময় কিন্তু কাজ করছে না। তার মানে আমাদের যে সংবেদনগুলো ঘটছে, সেই সংবেদনগুলো স্মৃতির সংমিশ্রণে কিন্তু হচ্ছে। এই জন্য প্রত্যক্ষণকে বলা হয় একটা জটিল প্রক্রিয়া। খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু বুঝতে হবে। আমি বারবারই কিন্তু বলছি, আমি এর আগের ভিডিওতে বলছি, এখন আবার বলছি, একটা যে কোনো প্রকাশনীর পাঠ্যপুস্তক তুমি কিন্তু নেবে এবং যে জিনিসগুলোকে আলোচনা করছি সেখানে তুমি ঠিকঠাক প্রত্যক্ষণ করবে, দেখবে তোমার বুঝতে কিচ্ছু অসুবিধা হবে না। ঠিক আছে? সার্বিকভাবে এইরকম আরো যেসব সংজ্ঞাগুলো আছে, তার সমন্বিত যে সংজ্ঞাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে, যে বিশেষ মানসিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্দীপক লব্ধ বিভিন্ন সংবেদনগুলিকে একত্রিত করে অতীত অভিজ্ঞতার প্রেক্ষাপটে কোনো কিছু সম্পর্কে একক অর্থপূর্ণ অভিজ্ঞতা অর্জন করা যায়, তাকেই বলা হচ্ছে প্রত্যক্ষণ। তার মানে যেসব সংজ্ঞাগুলো তারা দিয়েছেন, তার একটা মৌলিক বিষয় এখানে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে যে বিশেষ মানসিক প্রক্রিয়া, উনিও বলেছিলেন স্মৃতি বা মানসিকভাবে যেটা, যে বিশেষ মানসিক প্রক্রিয়ার দ্বারা মাধ্যমে উদ্দীপক লব্ধ, সমস্ত উদ্দীপক একাধিক সংবেদনের সমন্বয়, উদ্দীপক লব্ধ বিভিন্ন সংবেদনগুলিকে একত্রিত করে অতীত অভিজ্ঞতা, এই জায়গাটা একটু বলে রাখি যে অতীত অভিজ্ঞতা কিন্তু দরকার। অনেক সময় প্রত্যক্ষণ করলেই তার ধারণা কিংবা জ্ঞানটা তোমার সঠিক হয়ে যাবে, নাও হতে পারে। এবং পূর্ববর্তী অভিজ্ঞতা যদি থাকে, তাহলে কিন্তু তোমার সেই জ্ঞানটা সঠিক হবে এবং তুমি খুব তাড়াতাড়ি সেটাকে প্রত্যক্ষণ করতে পারবে। একদম, যেটা শিশুদের ক্ষেত্রে হয় না। তাদের তো পৃথিবী, তাদের কাছে সবই নতুন, পৃথিবীর সমস্ত কিছু নতুন। আর তোমরা যখন বড় হচ্ছ, তখন অনেকটা সময় অতিবাহিত, অনেকগুলো বসন্তকে পার করার জন্য তোমরা কিন্তু পরিবেশের সঙ্গে অনেকখানি অভিযোজন করতে পেরেছো, ফলে অনেক অচেনা জিনিসকে চিনেছো, অনেক অজানা জিনিসকে জানার চেষ্টা করছো, এবং সে তখনই প্রত্যক্ষণ হচ্ছে এবং পূর্ববর্তী অভিজ্ঞতা দিয়ে তখন তাকে তুমি চিনে নিতে পারছো। তাহলে অতীত অভিজ্ঞতার প্রেক্ষাপটে কোনো কিছু সম্পর্কে একক অর্থপূর্ণ অভিজ্ঞতা অর্জন করাকেই বলা হচ্ছে প্রত্যক্ষণ। ক্লিয়ার? বিষয়টা বোঝা গেছে? এরপরে আমরা আসি যে এই প্রত্যক্ষণের বৈশিষ্ট্যগুলো কি। ঠিক আছে? এই প্রত্যক্ষণের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা জানবো। তাহলে বলছিলাম প্রত্যক্ষণের বৈশিষ্ট্য। দেখো, প্রত্যক্ষণের বৈশিষ্ট্যগুলো কি কি এটা নিয়ে আলোচনা করব। এখন আমরা প্রথমে বলি গুণের আধিক্য বা তীব্রতা। এই গুণের আধিক্য বা তীব্রতা বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করো। গুণ বলতে, কোনো বস্তুর গুণ বলতে বোঝায়, ধরো কখনো গুণত্বতে রং হতে পারে একটা কোনো বস্তুর, তীব্রতা বলতে শব্দ হতে পারে। তাহলে এই যে বিষয়গুলো, গুণের আধিক্য বা তীব্রতা, এই বিষয়গুলো প্রত্যক্ষণের এক একটা বৈশিষ্ট্য। কেমন?
ধরো আমি কোনো একটা ফুল, ধরো গোলাপ ফুলকে প্রত্যক্ষণ করছি। যদি গোলাপ ফুলটা খুব ডিপ, যেটা গাঢ় লাল রঙের হয়, তাহলে সেটার প্রতি হয়তো আমি আকৃষ্ট হতে পারি। তার মানে আমার প্রত্যক্ষণটা সেই তার গুণোত্তর ওপরে, গুণের ওপরে, গুণের আধিক্যের ওপরে কিন্তু নির্ভর করছে। আবার তীব্রতাও হতে পারে। ধরো একটা বাজি ফাটার শব্দ আর হঠাৎ একটা বোম কিংবা ডেনামাইট ফাটানো হলো, সেই ডেনামাইটের শব্দ, তার তীব্রতাটা অনেক বেশি। তো এই জায়গাটা প্রত্যক্ষণ কিন্তু নির্ভর করে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। ব্যক্তিগত পার্থক্য, হ্যাঁ, প্রত্যক্ষণটা বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, কারণ এটা তো একটা মানসিক প্রস্তুতি বা মানসিক প্রক্রিয়া। ফলে কি হচ্ছে, আর এই প্রত্যক্ষণের বৈশিষ্ট্যের মধ্যে গুণের আধিক্য, তীব্রতা, অন্যান্য জিনিসগুলো একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির কিন্তু ভ্যারি করবে, অবশ্যই পার্থক্য কিন্তু থাকবে। তারপরেও প্রত্যক্ষণ ব্যাপারটা হচ্ছে কিছুটা পছন্দ অপছন্দ। তুমি যেটা ভালোবাসো না, অবভিয়াসলি সেই জায়গাতে তুমি যাবে না বা সেটাকে তুমি প্রত্যক্ষণ করবে না, এটাই। তাহলে একজনের তার চাহিদা সমস্ত কিছুর উপরে প্রত্যক্ষণ কিন্তু নির্ভর করছে। এজন্য ব্যক্তি বিশেষে ব্যক্তিগত এর পার্থক্য কিন্তু আছে। অনুভূতি, অনুভূতিটা কি না, অনুভূতি হচ্ছে এমন একটা বিষয় যেখানে প্রায় হয়তো আমরা মানবিক গুণ সম্পন্ন মানুষ, তো আমাদের প্রায় একই হয়ে থাকে। ধরো আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো তাজমহল দেখতে গেলাম, যে তাজমহল দেখলাম, কিংবা কলকাতাতে গেছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছি, এর আগে কখনো দেখিনি। যখন প্রত্যক্ষ করছি তার কারুকার্য, তার দরজা জানালা, বিশেষ বিশেষ সমস্ত জিনিসগুলোকে যখন প্রত্যক্ষণ করছি, তখন দেখবে তোমার অনুভূতিটা বেশ আনন্দের অনুভূতি হচ্ছে। কিংবা একটা পার্কে গেছো, সেখানে গিয়ে দেখছো প্রচুর পদ্ম ফুল না, মানে পদ্ম ফুলের মতো জোড়ায় জোড়ায় সব বসে আছে, এটা দেখেও হয়তো তোমার বেশ একটা আনন্দ হচ্ছে মনের মধ্যে, যে বাহ কি সুন্দর বসে বসে আড্ডা মারছে। তো কিন্তু ওইটা দেখার পরে তুমি যদি কোনো শ্মশানে যাও, দেখছো যে একটার পর একটা মৃতদেহকে সৎকার করা হচ্ছে, তখন তোমার অনুভূতিটা কি খুব আনন্দের হবে? নিশ্চয়ই না। এই জন্য প্রত্যক্ষণ ব্যাপারটা যখন ঘটে, তখন একটা অনুভূতিও তৈরি হয়, যেটা বিভিন্ন ধরনের অনুভূতি তৈরি হবে প্রত্যক্ষণের মধ্যে। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য। সর্বক্ষণ সমস্ত বস্তুর ওপরেই প্রত্যক্ষণ করার ক্ষেত্রতে একই অনুভূতি হয় না। নেক্সট, মনোযোগ। মনোযোগ তো একটা খুব ভাইটাল, কারণ আমি বলছিলাম প্রথমে যে মনোযোগ যদি তোমার কোনো বিষয়ে না থাকে, তাহলে তুমি চোখ দিয়ে সেই দেখাটাই হবে, প্রত্যক্ষণ করা হবে না। তাই প্রত্যক্ষণের বৈশিষ্ট্যের মধ্যে মনোযোগ কিন্তু একটা। আমরা যখন পড়ছি, আমরা যখন কোন নোটস মুখস্থ করছি, তখন যে প্রত্যক্ষণ করছি আমরা, অর্থাৎ যে বিষয়টাকে দেখছি আমরা, পড়ছি, মানসিকভাবে কর্ণ দ্বারা সেই শব্দটা যাওয়া, উপলব্ধি করা এবং মনোযোগ। তাহলে প্রত্যক্ষণের বৈশিষ্ট্য হচ্ছে একটা মনোযোগ। আর মনোযোগটা অন্যভাবে একটু বললে কি হবে, দেখবে যখন আমাদের সংবেদনটা তৈরি হচ্ছে, সেই সংবেদনটা যদি তোমার আগ্রহ, মানে সংবেদন তো হঠাৎই হবে, হলো, কিন্তু সেই সংবেদনে তোমার পছন্দ না। যেমন ধর
বজ্রপট আওয়াজ, বজ্রের আওয়াজটা তুমি পৃথিবীতে কানে হাত দিচ্ছ আর কেমন একটা যন্ত্রণা, ভয় লাগছে, ভালো লাগছে না। এই সংবেদনটা তোমার আগ্রহ কিছুতেই, প্রত্যক্ষণে আগ্রহ, যে বাইরে উঁকি মেরে দেখি তো কি সুন্দর বজ্রগুলো পড়ছে, কোথায় পড়লো, আম গাছে না তাল গাছে না খেজুর গাছে, ইচ্ছা করবে না। কিন্তু দেখা গেল যে তোমার ছাদের থেকে দূরে দেখা যায় একটা কোনো ধরো ভবন আছে, সেখানে বিবাহ যখন হয় বা ওরা যখন আসে তখন খুব বাজি হাউই ছাড়ে। তুমি তখন দেখবে যে দুটো একটা শব্দ পেয়েছো, তোমার সংবেদন হয়েছে, তুমি প্রত্যক্ষণ করার জন্য ছুটে গেছো এবং ছাদের থেকে তুমি দেখছো বাহ কি সুন্দর তো, এই বাজিটা কিন্তু বেশ নতুন, বেশ মালার আকারে পড়ছে। বিষয়গুলো বুঝতে পারছো? তাহলে মনোযোগ কিংবা আগ্রহের বিষয়টাও কিন্তু প্রত্যক্ষণের একটা বৈশিষ্ট্য। এরপরে আসি স্থানের ব্যাপকতা। হ্যাঁ, বিভিন্ন স্থানে তার উপরে প্রত্যক্ষণ কিন্তু গুরুত্ব দেয়। ধরো কোনো কিছুর আকার হতে পারে, আয়তন হতে পারে, বিভিন্ন জিনিস। ধরো হেঁটে হেঁটে যাচ্ছ, তখন সবে আমের ওই মুকুলগুলো এসেছে, ছোট্ট ছোট্ট কুশি কুশি আম ধরেছে। তুমি কিন্তু প্রত্যক্ষণ করছো, কিন্তু তোমার ওই মনোযোগটা তার প্রতি কিন্তু নেই। তাহলে দেখা গেল যে আম ধরেছে বেশ বড় বড়, দেখবে তোমার প্রত্যক্ষণ এই মনোযোগ সহকারে সেই প্রত্যক্ষণটা তুমি কিন্তু করছো, এই রে চারটা যদি নিয়ে আসা যেত। বুঝতে পারছো? কিংবা ধরো অনেকগুলো ছোট 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 আম আছে, তার মধ্যে একটা খুব বড় আম আছে, তোমার সেখানে প্রত্যক্ষণ তুমি সেখানটাকে করছো। এই যে বিষয়টা, সেটা হচ্ছে স্থানের ব্যাপকতা। বিভিন্ন ভাবে হতে পারে, আকার আয়তন, সেটা আরো অন্য কিছু হতে পারে যেটা হয়তো তোমার মনোগ্রাহী, বিভিন্ন ধরনের। এছাড়াও অভিজ্ঞতা, অভিজ্ঞতার কথাটা বলি, যে অভিজ্ঞতাটা হচ্ছে আমি একটু আগেই বলছিলাম যে পূর্ববর্তী অভিজ্ঞতা প্রত্যক্ষণের ক্ষেত্রে একটা কিন্তু বৈশিষ্ট্য। কারণ পূর্ববর্তী অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতা দুটোর সমন্বয় সাধন করে কিন্তু এই অভিজ্ঞতা। বর্তমান অভিজ্ঞতা নিচ্ছ, পূর্ববর্তী অভিজ্ঞতা আছে, এই দুটোকে সমন্বয় যখন করছো, তখন সঠিক বিষয়টাকে কিন্তু তুমি প্রত্যক্ষণ করে তোমার মধ্যে যেটা আছে সেটা সঠিক ধারণা তৈরি হচ্ছে। এখন এই গেল মোটামুটি প্রত্যক্ষণের বৈশিষ্ট্য। আমি এখানে 5-6টা বৈশিষ্ট্য তোমাদেরকে আলোচনা করেছি, এছাড়া বইয়ে তোমরা অনেকগুলো আরো বৈশিষ্ট্য পাবে। একটু নিখুঁতভাবে ওটাকে উপলব্ধি করে করে পড়ার চেষ্টা করবে, দেখবে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি উদাহরণ একটা একটা করে দিয়ে তোমাদের মোটামুটি 5টা-6টা যে বৈশিষ্ট্য করেছি সেই বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করলাম। এইবারে হচ্ছে কি, এইবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যক্ষণের শ্রেণী বিভাগ। একটা দেখো, সাক্ষাৎ প্রত্যক্ষণ, অর্জিত প্রত্যক্ষণ এবং সংপ্রত্যক্ষণ, এই তিনটি ভাগে প্রত্যক্ষণের শ্রেণী বিভাগ করা হয়েছে। তাহলে সাক্ষাৎ প্রত্যক্ষ নিয়ে আলোচনা করি। সাক্ষাৎ প্রত্যক্ষণ হচ্ছে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় আছে, তার কোনো একটা ইন্দ্রিয় দ্বারা যখন প্রত্যক্ষণ করছি, আমি একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। ধরো তোমাকে এক টুকরো বরফ হাতে দেওয়া হলো, তোমাকে যেই বরফটা হাতে দেওয়া হয়েছে, তুমি সঙ্গে সঙ্গে তোমার ত্বক ইন্দ্রিয়ের দ্বারা, ওই একটা ইন্দ্রিয়ের দ্বারা তুমি কিন্তু সেটাকে প্রত্যক্ষণ করছো। কি ঠান্ডা, বেশ ঠান্ডা লাগছে, সঙ্গে সঙ্গে তোমার কিন্তু যে প্রত্যক্ষণটা হলো সেটা সাক্ষাৎ প্রত্যক্ষণ। এরপরে ধরো বরফটা হাতে নিয়েছো, অনুভব করছো ঠান্ডা,
যখন তুমি চক্ষু দ্বারা তাকে দেখছো, তখন দেখছো এই বরফটা অন্য আর কিছু, যেটা ঠান্ডা অনুভব হয়েছিল বরফের মতো অন্য কিছু নয়, একটা সাদা রঙের কি সুন্দর আইসক্রিম। তাহলে একটি ইন্দ্রিয় দ্বারা তোমার প্রত্যক্ষণ হয়েছিল, আরেকটি ইন্দ্রিয় দ্বারা তুমি তার রং প্রত্যক্ষ কিংবা বস্তুটা কি সেটা প্রত্যক্ষণ করছো, এটাকে বলা হচ্ছে অর্জিত প্রত্যক্ষণ। বোঝা গেছে? তৃতীয়ত হচ্ছে সংপ্রত্যক্ষণ। তাহলে পূর্ববর্তী যে প্রত্যক্ষণগুলো আমাদের হয়েছে আছে, এই প্রত্যক্ষণ ছাড়াও বিশেষ আরেকটি প্রত্যক্ষণের জায়গা যেটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু সংপ্রত্যক্ষণ। এটা কিন্তু অনেক সময় বিভিন্ন পেশা বলতে পারো যারা যুক্ত, তাদের ক্ষেত্রে বিশেষ হয়ে থাকে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই। ধরো তুমি একটা ছাগল দেখছো, প্রত্যক্ষণ করছো, তুমি এটা চক্ষু দ্বারা দেখছো। তো এই প্রত্যক্ষণটা তুমি যখন করছো, তখন তুমি ছাগলটাকে ছাগল রূপেই দেখলে, বড় জোর তার কালো রং এই। কিন্তু একজন ছাগল ব্যবসায়ী যখন এটাকে দেখছে, তখন সে কিন্তু শুধু ছাগল দেখছে না, সে দেখছে এই ছাগলটার কত মাংস হতে পারে, এর ভুঁড়িটা একটু কম আছে, মানে চর্বিটা একটু কম হবে, আনুমানিক এত কিলো হবে। তাহলে এই যে প্রত্যক্ষণ করাটা বিশেষ গবেষণার দৃষ্টিতে, সেটাই হচ্ছে সংপ্রত্যক্ষণ। বোঝা গেছে? এরপর আসা যাক শিক্ষায় প্রত্যক্ষণের গুরুত্ব। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা শিক্ষায় প্রত্যক্ষণের গুরুত্ব। আমরা প্রত্যেকটা শিক্ষা বিজ্ঞান পড়ছি, মানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু শিক্ষায় তার গুরুত্ব এটা কিন্তু থাকবে, এটা কিন্তু আলোচনায় থাকবে। তাহলে প্রত্যক্ষণের গুরুত্ব কি? আমি কয়েকটা পয়েন্ট দিয়েছি, সেই পয়েন্টগুলোকে নিয়ে একটু ধরে ধরে আলোচনা করি। অনুকরণ ও প্রত্যক্ষণ। অনুকরণ, দেখবে শিশুরা অনুকরণ প্রিয়, তারা প্রত্যেকটা জিনিসকে শিক্ষক কিংবা বড়দেরকে প্রত্যক্ষণ করে। যদি ওরা কোনো ভুল প্রত্যক্ষণ করে, ভুল বলতে যেটা সমাজ স্বীকৃত নয়, এইরকম যদি প্রত্যক্ষণ কিছু করে, ধরো বড়রা বসে একসাথে আড্ডা মারছে আর সিগারেট টানছে, ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা সমাজ স্বীকৃত নয়, কিন্তু মানুষ নেশার জন্য হয়তো এটা পান করে। ছেলেরা ওইটা দেখে অনুকরণ করে, তারাও দেখবে কোথাও একটা কোনো গাছের ছোট্ট ডালা কিংবা কিছু বা সাদা রঙের অন্য কিছু দেখবে সিগারেটের মতো করে ধরে তাদের নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ তুই বল, তুই এই কর, এরা অনুকরণ করে। তাহলে আমরা প্রত্যক্ষণ, অনুকরণ ও প্রত্যক্ষণ, অনুকরণের দ্বারা মানে প্রত্যক্ষণের দ্বারা অনুকরণ যেটা করবে সে কিন্তু সেটাই শিখবে। তাহলে অনেক কিছু ভালো আচার আচরণ একজন শিক্ষকের কাছ থেকে যখন শিক্ষার্থীরা পাচ্ছে, তখন সে অনুকরণ করছে, সে অনুকরণের মধ্য দিয়ে সে শিখছে। তাহলে অবশ্যই প্রত্যক্ষণ শিক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত আমরা চলে আসি দক্ষতা অর্জনের সহায়ক। হ্যাঁ, স্কিল, আর স্কিলটা তো আমাদের দক্ষতাটা তো প্রত্যক্ষণের উপরেই নির্ভরশীল। ধরো কখনো মা মাসি এরা, যদি এখন এটা কমে গেছে তবুও বলি, দেখবে কাঁটা দিয়ে উল বোনা, আগে মাফলার, টুপি, সোয়েটার এসব কিন্তু বানাতেন, এবং এটা কর্মশিক্ষাতে স্কুলেও ছিল। এখন এসব আর নেই, অন্যান্য কোকারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো সমস্ত চলে এসছে। যাই হোক, তো এগুলো তারা তখন বসে বসে মেয়েরা কিন্তু দেখতো যে মা কিভাবে এটাকে বোনার চেষ্টা করছে, এবং বলতো মা আমাকে দাও না। সে প্রথমে প্রত্যক্ষণ করছে, তারপরে কিন্তু তার দক্ষতাটাকে সে দেখছে যাচাই করে আমি পাচ্ছি কিনা। তার মানে এই প্রত্যক্ষণের মধ্য দিয়ে তার দক্ষতা অর্জন করছে।
তৃতীয়তে আসা যায় সমস্যা সমাধানের সহায়ক। অবশ্যই মানুষের জীবনটাই হচ্ছে সমস্যা, আর এই সমস্যা সমাধান করা হচ্ছে জ্ঞান। তাহলে আমরা শিক্ষায় প্রত্যক্ষণে সমস্যা সমাধানের যে বিষয়টা, যে এর গুরুত্বটা অবশ্যই আমরা লক্ষ্য করছি। প্রত্যেকটা সমস্যা প্রত্যক্ষণ করার সাথে সাথে পূর্ব অভিজ্ঞতা দ্বারা সেটা সমস্যার সমাধান আমরা করতে পারছি। যে কোনো বহু উদাহরণ হতে পারে সমস্যার সমাধানগুলো। তেমনি পাঠ প্রস্তুতিতে সহায়ক। পাঠ প্রস্তুতি করার সময় এটাও আমরা প্রত্যক্ষণ করছি, আমি একটু আগেই বললাম। সেক্ষেত্রেও সঠিকভাবে যদি তোমার প্রত্যক্ষণ করা হয় তাহলে কিন্তু দেখবে পাঠ প্রস্তুতিতেও তুমি কিন্তু শিক্ষাক্ষেত্রে এটাও সহায়ক হিসেবে তোমার প্রত্যক্ষণটা কাছে লাগছে। এছাড়া ইন্দ্রিয় প্রশিক্ষণ, আমরা তো বললাম জ্ঞান তৈরি হচ্ছে ইন্দ্রিয় দ্বারা। তাহলে যে ইন্দ্রিয়গুলির দ্বারা আমাদের জ্ঞান তৈরি হচ্ছে, সেই ইন্দ্রিয়গুলিকে যদি আমরা প্রশিক্ষণ করি, দিই, অর্থাৎ বারবার অনুশীলনের মধ্যে হতে পারে, বারবার অভ্যাস বা অনুশীলন এর মধ্য দিয়ে হতে পারে, বারবার প্রত্যক্ষণের ক্ষেত্র দিয়ে কিন্তু ইন্দ্রিয়গুলোকে প্রশিক্ষণ করতে পারি, তাই না? তাহলে এই যে ইন্দ্রিয় প্রশিক্ষণের দ্বারায় আমরা যে প্রত্যক্ষণ করছি, প্রত্যক্ষণ করে এটার কিন্তু আমরা কি করছি না উন্নীত জায়গাতে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ে যাচ্ছি। ফলে কি হচ্ছে, বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে বা শিক্ষা লাভ করার ক্ষেত্রে আমাদের খুব সহায়ক হচ্ছে। পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা। এরপরে আসা যাক যে স্যার এর থেকে প্রশ্ন কি কি হতে পারে। দেখো, তোমাদের নির্ধারিত 2 নম্বরের, 5 নম্বরে, 3 নম্বরে এইভাবে বিভাজন করা আছে। আমি 5 নম্বরের জন্য বিশেষত এই টপিকটার উপরে, অর্থাৎ এই প্রত্যক্ষণ যে একক রয়েছে, এই প্রত্যক্ষণের উপরে 3টা প্রশ্নকে আমি গুরুত্ব দিয়ে দেখেছি এবং পূর্ব অভিজ্ঞতা দ্বারা বলছি এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বারবার আসে। এটা তোমরা কিন্তু করবে। যেমন 1 নাম্বার, প্রত্যক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5টা থেকে 6টা পয়েন্ট দেবে। ক্লিয়ার? শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তৃতীয়ত হচ্ছে সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্যগুলি লেখো। আমরা সংবেদন পড়ে এলাম, পার্থক্য পড়ে এলাম, মানে প্রত্যক্ষণ পড়লাম, দুটির মধ্যে বেশ কিছু পার্থক্য আমরা লক্ষ্য করেছি। ঠিক আছে? তো এইগুলো 5-6টা মোটামুটি, বা একটু যদি বেশি হয় একটু বেশিও দেওয়া যেতে পারে। এছাড়াও প্রত্যক্ষণ কাকে বলে একটি উদাহরণ দিয়ে বোঝাও। 2 নম্বরের প্রশ্ন একটা হতে পারে। প্রত্যক্ষণে দুটি বৈশিষ্ট্য লেখো, হতে পারে। প্রত্যক্ষণকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, কি কি, হতে পারে। এগুলো খুঁটিয়ে একটু ভালো করে পাঠ্য বইটাকে পড়বে, তাহলে দেখবে কোথাও আটকানোর কোনো জায়গা নেই। ভয় ভীতি কিচ্ছু পাওয়ার দরকার নেই। মনোযোগ সহকারে পাঠ্য বইটাকে খুঁটিয়ে পড়ে যাও, উপলব্ধি করার চেষ্টা করো, আর শিক্ষকদের এই সহায়তাগুলো তোমরা নাও। দেখবে এই শিক্ষা বিজ্ঞান বিষয়টা তোমার কত আনন্দ দেবে, তোমার নিজেরই কত আনন্দ লাগবে। তাহলে আজকে প্রত্যক্ষণ শেষ করলাম, এর পরের ক্লাসে আমি করব ধারণা। ঠিক আছে? সবাইকে বলছি, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেই, আর বেল আইকন যে আছে সেই ঘন্টা টন্টাগুলো বাজিয়ে দেবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করছো।